वही बार बार सोचता हूँ तन्हा मैं यहाँ, जो भेजी थी दुआ वो जाके आसमां। নায়িকা ববিতা কেন বিয়ে করেনি? কোন মুভির কারণে মুভি জগৎ ছাড়তে হয়েছিল নায়িকা ববিতাকে? নায়িকা ববিতা আর মান্নার সাথে কি মারাত্মক ঘটনা ঘটেছিল? আর নায়িকা ববিতার যে হিন্দি মুভিটি পুরো ভারতের হিন্দুদের কাঁদিয়েছিল, ৯০-এর দশকে সালমান শাহ নায়িকা ববিতা ও শাবনূরের কোন মুভিটি গোটা বাংলাদেশকে হিলিয়ে দিয়েছিল? নায়িকা ববিতা আর শাবনূরের মধ্যে কে সেরা? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নায়িকা ববিতার জীবনের সাথে ঘটে যাওয়া এমন কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো যা দেখার পর আপনারা নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। তো চলুন একে একে ভিডিওগুলো দেখে নিই। বন্ধুরা, নায়িকা ববিতার সাথে এমন কি ঘটনা ঘটেছিল মুভি ইন্ডাস্ট্রিতে যার কারণে সে মুভি জগৎ ছেড়ে দেয়? মুখ সরালে তো চলবে না। এই গালে তোমার হাতের 5 আঙুলের দাগ আছে, সেই দাগ তোমাকেই তুলতে হবে। ঠোঁট দিয়ে, জিভ দিয়ে, আতর করে করে। নায়িকা ববিতা ও মান্নার সাথে এমন কি ঘটনা ঘটেছিল যা তিনি কেঁদে কেঁদে বললেন? মান্নার বোধহয় একটু অভিমান আছে। কয়েকটা ছবি আমার কাছে এসেছিল, আমি বলেছি মান্না আমি আপনার মায়ের চরিত্রে অভিনয় করব না। আমি বললাম যে এইবার আপনার ছবিতে আপনার মায়ের চরিত্রে অভিনয় করব। মান্নার সাথে অনেক স্মৃতি। নায়িকা ববিতার যে মুভিটি পুরো হিন্দি মুভি ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছিল। मैं तुम्हें कैसी लग रही हूँ? तुम मुझसे प्यार करते हो? বাংলাদেশের কিংবদন্তি নায়িকা ববিতা প্রথম 1983 সালে গাহেরি চোট নামক একটি হিন্দি সিনেমায় অভিনয় করেন, যা আন্তর্জাতিক বাজারে দূরদেশ নামে মুক্তি পায়। সিনেমাটি ভারত ও কানাডার যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল। সিনেমায় ববিতা সহ আরও অভিনয় করেছিলেন ভারতীয় অভিনেতা শশী কাপুর ও পাকিস্তানি অভিনেতা নাদিম বেগ। গাহেরি চোট ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা তাকে দক্ষিণ এশিয়ার বাইরেও পরিচিতি এনে দেয়। আর নায়িকা ববিতা তিনি কেন বিয়ে করেনি? তার সাথে কি এমন ঘটনা ঘটেছিল? একজন মা হিসেবে আমি আমার ছেলের জন্য কতটুকু করতে পেরেছি জানি না, তবে আমার ছেলে কিন্তু একটা কথা বলে যে আম্মা দেখো তোমার জন্য আজকে আমি এত দূর লেখাপড়া করেছি, তোমাকে খুশি করার জন্যে। তুমি তোমার লাইফ স্যাক্রিফাইস করেছো, তুমি চলচ্চিত্রে এত ছবি করেছো, এত ব্যস্ত ছিলে, তার মাঝেও তুমি সব সময় আমি কোথায় যাব, কোন স্কুলে পড়ব, কি করব, কোন ইউনিভার্সিটিতে যাব, এগুলোও তুমি দেখেছো। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমি অনেক ছবি যখন বড় হচ্ছে তখন আমি অনেক ছবি ছেড়ে দিয়েছি। না, আমার ছেলেকে দেখতে হবে, ও কোথায় পড়বে, কি করবে। এবং ও বলতো আম্মু তুমি এখন একা, তোমার মনে হয় একটা আব্বুর দরকার আমার। আমি বললাম না বাবা, এটা তুমি বলো না, তুমি আমার সব কিছু, তোমাকে নিয়েই আমার পৃথিবী। তো অনেক বোধহয় বুঝতে পেরেছে হ্যাঁ আমার মা আমার জন্য স্যাক্রিফাইস করেছে। তো সেই জন্যে অনেক সে তার পড়াশুনো এটা ওটা এত ভালো, মেধাবী ছাত্র ছিল, অনেক খুব ভালো রেজাল্ট করেছে এবং বলেছে, দেখাতে চেয়েছে যে দেখো মা আমি কিন্তু এই করেছি, আমার মাকে খুশি করাতে হবে, আমার মা যে এত স্যাক্রিফাইস করেছে আমি কেন পারবো না। তো এটাই, যাক আপনারা সবাই আমি বলবো অনেকের জন্য দোয়া করুন। ববিতা আর শাবনূরের মধ্যে কে সেরা? পার্থক্যটি দেখার পর অবাক হবেন। ববিতা বাংলাদেশের এমন একজন নক্ষত্র যিনি কিনা জীবনে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার সাথে সাথে আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন। অন্যদিকে শাবনূরও বাংলাদেশের লাখো দর্শকের মন জয়কারী জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। 70 দশকের জনপ্রিয় নায়িকা ববিতার রিমেক হওয়া গানে দেখা গিয়েছিল শাবনূরকে। চলুন দেখা যাক শাবনূর সেই গানে ববিতার মতো অভিনয় করতে পেরেছেন কিনা বা তাকে ছাড়িয়ে যেতে পেরেছেন কিনা। ববিতার 1976 সালে মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে নয়নমণি। অন্যদিকে এই সাদা কালো ছবিটার রঙিন ভার্সন রিমেক করা হয় 1998 সালে রঙিন নয়নমণি শিরোনামে। ছবিটিতে ববিতার বিপরীতে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতা ফারুককে।
অন্যদিকে রঙিন নয়নমণি ছবিটিতে শাবনূরের বিপরীতে দেখা যায় ওমর সানিকে। চুল ধরো না খোপা খুলে যাবে নাগর, চুল ধরো না খোপা খুলে। 1976 সালের নয়নমণি ছবিটির এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। অন্যদিকে 22 বছর পর রঙিন নির্মিত হওয়া ছবিটির গানটিতেও কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। এত রাতে নীলা ছুঁয়ে কেমনে যাব ঘর, চুল ধরো না খোপা খুলে যাবে নাগর। এই ছবির আরও একটি তুমুল জনপ্রিয় গান হচ্ছে নানি গো নানি গানটি। নানি গো নানি বলিতে আমি আমারে নীলইয়া যাইবা। রঙিন ভার্সনটিতেও দেখা গিয়েছিল শাবনূরকে অভিনয় করতে। নানি গো নানি ও নানি নানি আমারে নীলইয়া যাইবা ভাইসাবের বাড়ি। সাদা কালো ছবিটিতে ববিতার সাথে যেমন দেখা গিয়েছিল রওশন জামানকে, ও ভাইসাব আমার আঙ্গার রাতে পূর্ণ মাসিক চাঁদ, ভাইসাবের না দেখিলে। তেমনি মজার ব্যাপার হলো 22 বছর পরেও শাবনূরের বিপরীতে দেখা গিয়েছিল সেই রওশন জামানকেই। ভাইসাবের না দেখিলে বাঁচে না পরাণ, নানি গো নানি। অরিজিনাল গানটি যেমন গেয়েছিলেন রুনা লায়লা, তেমনি গানটি যখন রিমেক হয় রঙিন ভার্সনে সেটিও গেয়েছিলেন রুনা লায়লা। এই গানে দুজনের মধ্যে কার অভিনয় পারফেক্ট লেগেছে অবশ্যই জানাবেন। সালমান শাহ, ববিতা আর শাবনূরের যে মুভিটি পুরো বাংলাদেশকে কাঁপিয়েছিল, খাই খাই ওই দেখো আবার খাই। হ্যাঁ এই, তুই এখানে কি চাস? যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার, তাই না ভাবি? আজ আসি ভাবি। ভাবি নয়, বড় আপু। আল্লাহ, বড় আপু। তা উনি কেমন বোন আপনার ভাবি? কেমন বোন আবার? মায়ের পেটের বউ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওবে আইন, চলেন যাই। তো বন্ধুরা চলুন এখন নায়িকা ববিতার জীবনের সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আপনাদেরকে দেখাবো, যা দেখার পর আপনার মুখে একটাই কথা বের হবে যে সত্যিই তিনি সেরা নায়িকা ছিল। চলুন তার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো জেনে নিই। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা কয়েক বছর ধরে চলচ্চিত্র থেকে দূরে আছেন। তাকে নিয়ে দর্শক ভক্তদের আগ্রহ এখনো কম নয়, তাই তারা জানতে চান ববিতা কোথায় আছেন, কেমন আছেন। ভক্তদের আগ্রহ আমলে নিয়েই আমাদের আজকের এই ভিডিওটিতে জানাবো স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করা এই অভিনেত্রী ববিতার বর্তমান অবস্থা। জানবো তার চলচ্চিত্র ক্যারিয়ারের সফলতার গল্প এবং ব্যক্তিগত জীবনের নানান অজানা তথ্য। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি নিজেকে বড্ড একা দাবি করেছেন। সেটা কেন করেছেন আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখতে হবে একদম শেষ পর্যন্ত। জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা ববিতার জন্ম 1953 সালে বাগেরহাট জেলায়। তার বাবা নিজামুদ্দিন আতাউব একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা বিজে আরা ছিলেন একজন চিকিৎসক। বাবার চাকরির সূত্রে তখন তারা বাগেরহাটে থাকতেন। তার পৈতৃক বাড়ি যশোর জেলায়। ববিতার শৈশব এবং কৈশোরের প্রথমার্ধ কেটেছে এই যশোর জেলাতে। 3 বোন এবং 3 ভাইয়ের মধ্যে বড় বোন সুচন্দা চলচ্চিত্র অভিনেত্রী। বড় ভাই শহীদুল ইসলাম তিনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। মেজ ভাই ইকবাল ইসলাম একজন বৈমানিক। ছোট বোন গুলশান আক্তার চম্পা চলচ্চিত্র অভিনেত্রী এবং ছোট ভাই ফেরদৌস ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রের বাসিন্দা। এছাড়া অভিনেত্রী ওমর সানি তার ভাগ্নে এবং অভিনেত্রী মৌসুমী তার ভাগ্নের বউ এবং অভিনেতা রিয়াজ তার চাচাতো ভাই। চলচ্চিত্র পরিচালক জহির রায়হান তার ভগ্নিপতি। ববিতার পরিবার একসময় বাগেরহাট থেকে ঢাকার গ্যান্ডারিয়াতে চলে আসে। তার মা ডাক্তার থাকায় ববিতা চেয়েছিলেন ডাক্তার হতে। তিনি পড়াশোনা করেছেন যশোর দাউদ পাবলিক বিদ্যালয়ে। সেখানে অধ্যয়নকালে বড় বোন কোহিনুর আক্তার চাটনির চলচ্চিত্রে প্রবেশের সূত্রে পরিবার সহ চলে আসেন ঢাকায়। গ্যান্ডারিয়ার বাড়িতে শুরু হয় কৈশোরের অবশিষ্টাংশ। তার চলচ্চিত্র কর্মজীবনে আসার পেছনে বড় বোন সুচন্দার অনুপ্রেরণা রয়েছে। বড় বোন সুচন্দা অভিনীত জহির রেহানের সংসার চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে 1968 সালে। এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র জগতে তার প্রাথমিক নাম ছিল সুবর্ণা। সেই সিনেমাতেই শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রের অভিনয় শুরু করেছিলেন ববিতা। তার দ্বিতীয় ছবির কাজও মাঝপথে এসে থেমে যায়। এরপর রাজ্জাক ও ববিতাকে নিয়ে জহির রেহান তৈরি করেন শেষ পর্যন্ত নামের চলচ্চিত্র। এটি ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এরপর থেকেই বাংলাদেশের চলচ্চিত্রের এই নক্ষত্রের উত্থান। স্বাধীনতার পর একে একে মুক্তি পেল অরুণোদয়ের রাজসাক্ষী 1972 সালে। এরপর আলোর মিছিল, বাদী থেকে বেগম,
ডুমুরের ফুল, বসুন্ধরা, গোলাপি এখন ট্রেনে, নয়নমণি, সুন্দরী, অনন্তপ্রেম, লাঠিয়াল, একমুঠো ভাত, আকাঙ্ক্ষা, মা, ফকির মজনুষা, সূর্যগ্রহণ, এখনই সময়, কসাই, জন্ম থেকে জ্বলছি, বড় বাড়ির মেয়ে এবং পেনশন সহ সব কালজয়ী ছবি যা দর্শকদের হৃদয়ে গেঁথে থাকবে সারা জীবন। 1978 সালের দিকে বাংলাদেশের মাস্টার মেকার হিসেবে খ্যাত এজে মিন্টুর প্রথম ছবি মিন্টু আমার নাম মুক্তি পায়। এই ছবি দিয়ে চিত্রনায়িকা ববিতা পরিচালক মিন্টুর আস্থা অর্জন করে নেন এবং একটানা প্রতিজ্ঞা, প্রতিহিংসা, চ্যালেঞ্জ এবং আরও অনেক সুপারহিট ছবিগুলোতে অভিনয়ের দক্ষতা রাখেন। পাদি থেকে বেগম, লাঠিয়াল, নয়নমণি এই ছবিগুলোর কারণে একটানা 3টি প্রথম জাতীয় চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন তিনি। একই বছর মুক্তি পেয়েছিল গোলাপি এখন ট্রেনে এই ছবিটি। এই ছবির মূল ভূমিকায় অভিনয় করেছিলেন ববিতা আর ফারুক। ছবিটি ছিল রঙিন চলচ্চিত্র, তখন দেশি ছবি খুব কমই রঙিন হতো। এর আগে বাদশার সারেংবউ ছিল আংশিক রঙিন, আর সব ছবি ছিল সাদা কালো। যেই সময়ের কথা বলছি সেই সময় তারকারা থাকতেন আকাশে, তাদের সঙ্গে সরাসরি দেখা হওয়ার সুযোগই ছিল না বলতে গেলে। রূপালী পর্দায় তাদের আসা যাওয়া এই ছিল দেখা। সেই বছর দুটি সিনেমার দুটি গান খুবই জনপ্রিয় হয়েছিল। প্রথমটি আব্দুল জব্বারের কণ্ঠে গাওয়া ওরে নীলদরিয়া, যেটি ছিল সারেংবউ চলচ্চিত্রের। দ্বিতীয়টি আব্দুল হাদির কণ্ঠে আছেন আমার মোক্তার এই গানটি। এই গানটি গোলাপি এখন ট্রেনে। আহা, কি অসাধারণ ছিল দিনগুলো। গোলাপি এখন ট্রেনে ছবিতে ববিতাকে দেখে আমরা সমবয়সী কয়েকজন বিস্ময়ে অভিভূত হয়ে যাই। এত সুন্দর হয় মানুষ। প্রথম দৃশ্যে চলমান ট্রেনের ভিতরে রওশন জামিল, আনোয়ার আর ববিতা ঢুকে পড়ে প্রথম শ্রেণীর কামরায়। কামরায় বসা ভদ্রলোক চিৎকার করে ওঠেন, এটা ফার্স্ট ক্লাস। তখনই 3 প্রলেতারিয়াতের একজন বলে ওঠেন, আমরা সবই এক ক্লাসের মানুষ। লাল রঙের কালিতে লেখা ফুটে ওঠে গোলাপি এখন ট্রেনে। সেই শৈশবে শ্রেণীহীন সমাজের শিক্ষার শুরুতেই ছবিটা থেকে। আমরা তখন আর চিকচিক রেলগাড়ি থেকে নামতে পারি। ফ্ল্যাশব্যাকে একটা সুন্দর সংসার ফুটে ওঠার পরেও ববিতার ওই মায়াবী মুখটা আটকে থাকে আমাদের মনের অন্তরে। আনোয়ার হোসেনের সঙ্গে ববিতা আর তারানা হালিমের ও তোদের মা জননী গান, তাদের মাঝে মাঝে রোজির মুখটা মাঝপথে ভেসে ওঠে। এটা দেখেই একটা সুখী সংসারের ছবি আমাদের মনে ঢুকে যায়। সেই প্রথম ববিতা হয়ে ওঠেন আমাদের বয়সে অনেকের হৃদকম্পন। স্কুলের প্রথম স্তরে পড়া আমরা যেন খুঁজে পেলাম আমাদের মনের মানুষ। এরপর ববিতাকে দেখতে থাকি নানা রকম চরিত্রে। আদুরে আদুরে মেয়ে, গ্রামের সরলমতি তরুণী, সবটাতেই তার উজ্জ্বল উপস্থিতি। আমরা ববিতায় এতটাই বিভোর হয়ে থাকি যে শহুরে মেয়ের ন্যাকামিটাও কোমল হৃদয়ে হজম করে নিতে কোনো বেগ পেতে হয় না। আমজাদ হোসেনের প্রথম দিকের সব ছবিতেই দেখি ববিতাকে। নয়নমণি, গোলাপি এখন ট্রেনে এবং সুন্দরীতে ববিতা। এর কিছুদিন পর নারায়ণ ঘোষ মিতা পরিচালিত লাঠিয়াল ছবিতেও অনবদ্য অভিনয় করে সবার মন কাড়েন ববিতা। ছবিগুলো দেখি নাকি ববিতার দিকে হা করে তাকিয়ে থাকি, সে কথা কাউকে বলবো না। বাংলাদেশের প্রথম ওয়েস্টার্ন প্যাটার্নের চলচ্চিত্র দেওয়ান নজরুলের সুপারহিট আসামি হাজিরে দ্বৈত চরিত্রের ববিতা কিংবা 12 ছবিতে নায়ক সোহেল রানা এবং ওয়াসিমের একমাত্র বোন ববিতাকে সত্যি ভুলে যাওয়া সম্ভব নয়। 12 ছবিতে অভিনয় করেছিলেন নায়কবিহীন, রোমাঞ্চ এবং নাচগানবিহীন এক চরিত্রে। তবুও দর্শকদের কাছে সেই ববিতাই ভালো লেগেছিল এবং ছবির শেষ দিকে 2 ভাই বোন সোহেল রানা এবং ববিতার মৃত্যু দর্শকদের কষ্ট দিয়েছিল। রাজ্জাক, ফারুক, আলমগীর, সোহেল রানা, ওয়াসিম, জসিম, জাফর ইকবাল এবং ইলিয়াস কাঞ্চন সহ সময়ের সকল সুপারহিট নায়কের বিপরীতে তিনি অভিনয়ের সবার সাথে সফলে মেধাবী অভিনেত্রী। বিশেষ করে জাফর ইকবালের সাথে তার রোমান্টিক জুটিটি একসময় দর্শকদের কাছে বেশ আলোচিত এবং সমালোচিত হয়। কাজী হায়াতের ধর সিনেমায় অভিনয় করেছিলেন একজন বিহারী নারী চরিত্রে। সিনেমার গল্পের সন্ত্রাসী এবং গডফাদার ডিপজলের সেবাদাসী হিসেবে দারুণ অভিনয় করেছিলেন তিনি, যিনি ডিপজলের অবৈধ সন্তানকে গর্ভে ধারণ করেন, কিন্তু ডিপজল তাকে স্ত্রীর স্বীকৃতি এবং সন্তানের পিতৃত্বের স্বীকৃতি দিতে চায় না, যা ছিল সিনেমাটির গল্পের টার্নিং পয়েন্ট। বিহারী ববিতার সন্তানের পিতৃত্বের স্বীকৃতি আদায়ের জন্য ডিপজলের সাথে দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িত হয় ডিপজলের আশ্রিত জন্ম পরিচয়হীন আরেক যুবক মান্না। সিনেমার পর্দায় হাসপাতালে ববিতা এবং মান্নার কথোপকথনটি আজও মনে পড়লে দর্শকদের চোখে অশ্রু চলে আসে। ববিতা ধর সিনেমায় প্রমাণ করেছিলেন অভিনয় করার মতো চরিত্র পেলে ববিতা এখনও দর্শকদের অনেক কিছু দিতে পারেন, এবং তিনি প্রমাণ করেছেন ববিতা আজও ফুরিয়ে যাননি। ববিতার ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য একটি চলচ্চিত্রের নাম অশনি সংকেত। ভারতীয় ক্যামেরাম্যান নিমাই ঘোষ স্বাধীনতার পর ঢাকাতে এফডিসিতে এসে তার প্রায় 150 থেকে 200 ছবি তুলে নিয়ে যান। ওনাকে সত্যজিৎ রায় ছবি তুলতে পাঠিয়েছিলেন। আমজাদ হোসেনের সুন্দরী সিনেমায় ছিলেন জসিমের মেয়ে চরিত্রের নামভূমিকায়। পরবর্তীতে জসিম খলনায়ক থেকে নায়ক হওয়ার পর জসিমের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না। অনেকদিন পর অবশেষে জসিমের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করতে রাজি হলেন আওকাত হোসেনের উচিত শিক্ষা সিনেমায়, যে সিনেমাটি সেই বছর একটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছিল। পর্দায় জসিম ববিতা জুটিকে দর্শক গ্রহণ করে নেয়। এরপর কামাল আহমেদের রাজবাবু, জিল্লুর রহমানের টাইগার সহ আরও বেশ কিছু সিনেমায় জসিম ববিতা জুটি সফলতা পায়।
ববিতা হলেন আমাদের চলচ্চিত্রের সোনালী সময়ের সবচেয়ে আধুনিক এবং ফ্যাশন সচেতন মেধাবী অভিনেত্রী। শিবলি সাদিকের ৩ কন্যা ছবিতে আমরা সর্বপ্রথম এবং সর্বশেষ ৩ বোন সুচন্দা, ববিতা এবং চম্পাকে দেখতে পাই। সেখানেও 3 বোনের মধ্যে সবচেয়ে স্টাইলিশ অভিনেত্রী ছিলেন ববিতা। লাভ ইন সিঙ্গাপুর, মিস লঙ্কা, দূরদেশ, প্রেমিক, অবুঝ হৃদয় এই চলচ্চিত্রগুলোতে ববিতাকে কখনো ভুলে যাবে না সেদিনের দর্শকরা। গ্রামীণ কিংবা শহুরে, সামাজিক অ্যাকশন কিংবা রোমান্টিক সব ধরনের ছবিতেই তিনি সাবলীলভাবে অভিনয় করেছিলেন। স্বাধীনতার পর তিনি বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের কাছে ভীষণ জনপ্রিয় ছিলেন। তৎকালীন সময় তিনি ফ্যাশনের ক্ষেত্রে শহরের মেয়েদের ভীষণ প্রভাবিত করেছেন। চিরকাল মনে প্রাণে একজন বাংলাদেশ চেতনার এই মেধাবী এবং চিরস্মরণীয় অভিনেত্রী নার্গিস আক্তারের পুত্র এখন পয়সাওয়ালা ছবির পর নতুন ধারার ডিজিটাল মানহীন চলচ্চিত্রে অভিনয় করবেন না বলে আজ অভিনয় থেকে অনেক দূরে রয়েছেন। এর আগে তিনি কলম নামের একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন। জহির রায়হানের জলতে সুরজ কি নিচে চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তার নাম ববিতা হয়েছে। 1969 সালে শেষ পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেন প্রথম নায়িকা চরিত্রে তিনি। 1969 সালে 14ই আগস্টে চলচ্চিত্রটি মুক্তি পায় এবং ওই দিনই তার মা মারা যান। তার কর্মজীবনের শুরুতে ভগ্নিপতি জহির রায়হানের পথ প্রদর্শনকালেও তিনি একাই পথ চলেছেন। 70-এর দশকে শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে তিনি গোটা দশকের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। টাকা আনা পাই সিনেমাটি ছিল তার টার্নিং পয়েন্ট, যা পরিচালনা করেছিলেন জহির রায়হান। এরপর তিনি নজরুল ইসলামের স্বরলিপি সিনেমাতে অভিনয় করেন, যা ছিল সুপারহিট সিনেমা। ববিতা পরপর টানা 3 বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। 1977 সালে মুক্তিপ্রাপ্ত অনন্ত প্রেম চলচ্চিত্রের শেষ দৃশ্যে রাজাক ববিতার গভীর চুম্বনের একটি দৃশ্য ছিল, যা সেই সময় রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। তবে চুম্বনের দৃশ্য বাদ দিয়ে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয়। 37 বছর আগে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির জন্যই চিত্রায়িত হয়েছিল বাংলাদেশি চলচ্চিত্রের প্রথম চুম্বন দৃশ্য। ক্যারিয়ারে তিনি 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও তিনি সরকারি এবং বেসরকারি অসংখ্য পুরস্কার লাভ করেছেন। এজন্য তাকে পুরস্কার কন্যাও বলা হতো। তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিলেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা এখন একমাত্র পুত্র অনিকের সঙ্গে কানাডাতে রয়েছেন। অনিক সেখানে টরন্টোর একটি খ্যাতনামা ইউনিভার্সিটিতে শিক্ষকতা এবং পড়াশোনা করছে। ববিতার কথা, এখন আমি বড় একা, অনিক ছাড়া পৃথিবীতে আমার পাশে আর কেউ নেই। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রাখা এই অভিনেত্রী অভিনীত আপনার প্রিয় যে কোনো একটি সিনেমার নাম কমেন্ট করে জানিয়ে দিন। ববিতার অভিনয় আপনার কাছে ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আরও এমন কিংবদন্তি সমতুল্য অভিনেত্রীদের জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।